হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো এনটিপিসি সিবিটি 1 2020-21 পেপার আমরা সলভ করাচ্ছি। বেশ কয়েকদিন হয়েছে এটা নিয়ে আমরা যে সলভ করাচ্ছি, অনেকগুলো পেপারই ইনফ্যাক্ট সলভ করানো হয়েছে। ম্যাথ আর রিজনিং সলভ চলছে, আর এর কিছু সায়েন্স পোর্শনও আছে। এনটিপিসিতে ভালো ভালো কিছু সায়েন্স প্রশ্ন পড়েছে, সেটাও তোমাদের একসাথে করে একটা সলভ তোমাদের দেবো। কারণ তোমরা জানো যে আজকে সন্ধ্যেবেলায় কিন্তু রেলওয়ে গ্রুপ ডির একটা আপডেট আমাদের এসছে এবং অফিসিয়াল আপডেট এসছে। আপডেটটা খুব ছোটো আপডেট, তেমন কিছুই আপডেটটা নয়। যারা আগের বারে যাদের রিজেক্টেড হয়েছিল তাদের মডিফিকেশান লিঙ্কের উপর আপডেট এসছে, কিন্তু এটা এই যে আপডেটটা আসা, এটা বোঝাচ্ছে যে এবার কিন্তু রেলওয়ে গ্রুপ ডির দিকে রেল যাচ্ছে, রেলওয়ে বোর্ড এবার কিন্তু শুরু করেছে। আমি তখনই বলেছি যে ঘুম ভেঙেছে ওদের। তো যাই হোক, আজ আমরা সলভ করাচ্ছি কিন্তু 11/3/2021 পেপার সলভ করাচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছ, একদম রিসেন্ট পেপার, আর এই টাইপের প্রশ্নই কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু ডেফিনেটলি জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, অন্তত কোডিং ডিকোডিংগুলো যে এই টাইপের পড়েছে সেম টাইপের কিন্তু একদম তুমি দেখতে পাবে। ঠিক আছে, সো এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। আর এই ধরনের প্রশ্ন ওই জন্যই প্র্যাকটিস করানোর পরে আমি কিন্তু পিডিএফও তোমাদের দিয়ে দিই। ওকে, কালকে সকালের দিকে এই ভিডিওটার পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো প্রথম যে প্রশ্ন আছে, চলো সেটা আমরা দেখে নেব। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা একটা নাম্বার সিরিজের উপর প্রশ্ন আছে। 6, 30, 156, নেক্সট তোমাদের কী হবে? 30 সেকেন্ড টাইম স্টার্টস নাও। আমি তোমাদের টাইমার ধরেই প্র্যাকটিস করাচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়, পরীক্ষার মতো ফিলিংসে যাতে আসে। অনেকেই আমাকে বলছো যে নাম্বার সিরিজ বা যে কোনো রিজনিংয়ের উপর ক্লাস করাতে, বিশেষ করে ডেসক্রিপটিভ রিজনিং যেগুলো করাবো সেগুলো চিন্তা করার কারণ নেই। আর জেনারেল সায়েন্স তোমাদের ডিসেম্বর মাস থেকে চলে আসবে, ডোন্ট ওয়ারি। চলো করো। 30 সেকেন্ড ইজ গোয়িং টু এন্ড। ইয়েস, দেখো কি হবে তোমাদের। 6, 30, 156। দেখো 6-এর সঙ্গে 5 গুণ করলে 30 চলে আসে, কিন্তু 30-এর সঙ্গে 5 গুণ করলে কিন্তু 156 আসে না। কিন্তু আমি যদি 30-এর সঙ্গে 5 গুণ করে +6 করি, তাহলে 156 আসে। তো এই ফরম্যাটটা যদি আমি এখানে কাজে লাগাই, তাহলে কি আমার সলিউশন হতে পারে? 6 × 4 করে যদি আমি +6 করি, আমি লাস্টে +6 রাখতে চাইছি, নইলে তো 30 থেকে কোনোভাবেই এটা আসবে না। ঠিক আছে, তো আমি 6 × 4 করি, তাহলে 24 হচ্ছে। 24 + 6 করলে 30 আসছে। এখানে 4 ইন্টু করছি, এখানে 5 ইন্টু করছি, তাহলে পরে কী হবে? 6 ইন্টু হবে। তাহলে 156 × 6 +6 করলে আমি দেখতে পাবো যে আমার একটা সংখ্যা আসছে। ঠিক আছে, সেটা কোনটা হবে? 942 আসবে। তুমি দেখো, সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার এখানে হওয়ার কথা। ইয়াস, সেকেন্ড অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। কী করলাম আমি বলে দিই। আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি 6-এর সঙ্গে আমি কী করছি, আমি 4 ইন্টু করছি, আর তারপর কী করছি, আমি +6 করে দিচ্ছি। আমি কী পেয়ে যাচ্ছি? আমি পাচ্ছি 30। 30-র সঙ্গে আমি কী করছি? +5 করছি, সরি ইন্টু 5 করছি, নট +5, ইন্টু 5 করছি। ঠিক আছে, আর কী করছি? আমি +6 করে দিচ্ছি। আমি কী পাচ্ছি? আমি পাচ্ছি 156। এবার এর সাথে আমি কী করবো? তাহলে ডেফিনেটলি আমি কী করবো? এর সঙ্গে আমি ইন্টু 6 করবো, আর প্লাস আমি 6 করবো। তুমি দেখো, এখানে আমি 4 ইন্টু করেছি, তার সঙ্গে একবারই এখানে 5 ইন্টু করছি, তাহলে এখানে 6 ইন্টু করতে হবে, আর প্রতিবারই লাস্টে আমি 6 রাখছি। তাহলে তুমি যদি 156 নাও, আর তার সঙ্গে যদি 6 ইন্টু করো, ঠিক আছে, আর তার সঙ্গে তুমি যদি এখানে লাস্টে শেষে যদি তুমি +6 করে দাও, তাহলে তুমি কী পাবে সেটা একটু দেখে নাও। দেখো 6 × 6 = 36। ঠিক আছে, 6 × 6 = 36, 6 হয় থাকলো 3, 90, আর 3 হচ্ছে 93, +6 তুমি পাবে 942। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এটা আমার কারেক্ট অ্যান্সার। এছাড়া অন্য কোনোভাবে এই রিজনিংটাকে সলভ করানো সম্ভব নয়। ঠিক আছে, কোনোভাবে এটা সলভ হবে না তোমাদের, অন্য কোনো পদ্ধতিতেই এই অপশানগুলোর মধ্যে একটা তো ডেফিনেটলি আসবে না। ঠিক আছে, চলো নেক্সট আমি পরের যে প্রশ্ন আছে সেখানে চলে যাবো। নিজের অন্যভাবে ট্রাই করে দেখতে পাবো। দেখো 6 অনেকভাবে আনানো যায়, তেমনই 30 অনেকভাবে আনানো যায়। 6 আর কীভাবে আনা যায় তোমাদের জাস্ট একটু করে দেখাই, কী কী পদ্ধতি তোমার মাথায় আসতে পারে। দেখো 6 কীভাবে আসতে পারে, তুমি যদি 2 স্কোয়ার করো আর +2 করো, তুমি দেখবে 6 আসছে। ঠিক সিমিলারলি তুমি যদি 3 কিউব করো আর +3 করো, তুমি দেখবে 30 চলে আসছে। কিন্তু এরপর তুমি যেই 4 4 করবে, +4 করবে, তুমি দেখবে কখনোই 156 তোমার আসবে না। 156 তোমার আসবে না, অর্থাৎ এটা তোমার কেটে বেরিয়ে যাবে। এই যে লজিক, এই লজিকটা তোমার কেটে বেরিয়ে যাবে। এরকম করে মাল্টিপল লজিক তুমি ট্রাই করতে পারো, দেখবে লাস্টে এইটাই তোমাদের অপশানে দাঁড়াতে পারে, আর কোনো কিছু এখানে খাটবে না। ঠিক আছে, ওকে, চলো নেক্সট আমি পরের প্রশ্নে যাব। চলো পরের প্রশ্ন। এটা কিন্তু তোমাদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, এবং এটা ডবল সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, ডবল সিটের সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। ঠিক আছে, এটা আমি তোমাদের অপশান চালিয়ে দিচ্ছি, নিজেরা ট্রাই করো। চলো টাইমার সেট করে দিলাম। এটা তোমাদের অ্যাকচুয়ালি 1 মিনিটের প্রশ্ন, একটু বড় প্রশ্ন এটা,
বাট আমি তোমাদের 30 সেকেন্ড টাইম দিচ্ছি, কারণ আমি প্রত্যেকটা 1 মিনিট করে টাইম দিলে ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে। এটা 30 সেকেন্ডের প্রশ্ন ডেফিনেটলি নয়, এটা 1 মিনিট তোমাদের টাইম লাগবে, ঠিক আছে। থার্টি সেকেন্ড ওভার। বলো কজন এটা পড়ে শেষ করতে পেরেছো? অনেকের পড়তেই 30 সেকেন্ড লেগে যাবে, ঠিক আছে। চলো একটু টাইম দিচ্ছি। অ্যাকচুয়ালি পড়বে আর করবে দুটো আলাদা যেন না হয়, পড়তে পড়তে করতে হবে, ঠিক আছে। একটা মাথায় গ্রাফ তৈরি করতে যেতে হবে, করতে করতে যেতে হবে, ঠিক আছে। দুটো করে সেন্টেন্স পড়বে, মাথায় গ্রাফ তৈরি করবে, এটা এটা হবে, ওটা ওটা হবে, এভাবে করতে করতে যেতে হয়। এগুলো প্র্যাকটিস না থাকলে তোমরা করতে পারবে না। দেখো আমার 54 সেকেন্ড মানে আমি 1 মিনিট টাইম তোমাদের দিয়েই দিলাম। দেখো 1 মিনিট টাইম হয়ে গেছে, ঠিক 1 মিনিট দিয়েছি, এটা কিন্তু 1 মিনিটেরই প্রশ্ন, 1 মিনিটের বেশি টাইম এখানে লাগবে না, ঠিক আছে। কারণ একটা প্রশ্ন আছে, যদি 3-4টে প্রশ্ন থাকতো আমি বলতাম 2 মিনিট টাইম নাও, কারণ একটা সিটিং এজেন্ট পিছু 3-4টে প্রশ্ন কিন্তু তোমাদের আইবিপিএসে পড়ে। এরকম ধরনের প্রশ্ন আইবিপিএস আগে প্রচুর পড়তো, ইভেন এসবিআই ক্লার্কেও পড়তো, তবে এসবিআই ক্লার্কে এখন আর পড়ে না, এসবিআই ক্লার্কে আরও হাই লেভেল প্রশ্ন পড়ে, ঠিক আছে, ক্লার্ক পিওতে। চলো আমি তোমাদের অপশান এখানে অ্যান্সার বলে দিচ্ছি। অ্যান্সার তোমাদের বি বলছে, আমি সলভ তো এমনি করে দেখাবো। কী বলছে? বলছে যে PQRS উত্তর দিকে মুখ করে বসে আছে, মানে এই হচ্ছে আমার PQRS, এই হচ্ছে আমার পি, এই হচ্ছে আমার কিউ, এই হচ্ছে আমার আর, এই হচ্ছে আমার এস। একদমই তা নয়, আমি জানি না কে কোন জায়গায় বসে আছে, জাস্ট তোমাদের বললাম এরা সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। কে কোথায় বসে আছে এটা আমি জানি না, জানলে তো আর এত কিছু পড়তেই হতো না, হয়ে যেত। আর বলছে ABCD তাদের দিকে মুখ করে বসে আছে। দেখো এদেরকে আমি ওপর দিকে কেন মুখ করলাম, কারণ এরা নর্থের দিকে মুখ করে বসে আছে। আর বলছে ABCD এদের দিকে মুখ করে বসে আছে, তার মানে ABCD দক্ষিণ দিকে মুখ করে বসে থাকতে হবে, তবেই তো উত্তরমুখী যারা তাদের মুখোমুখি ওরা বসতে পারবে। বোঝা গেল আমার কথা? ওই যে সেকেন্ড লাইনটা কিন্তু বলা নেই ওরা দক্ষিণমুখী কিনা, কিন্তু পড়ে বুঝতে হবে যে এদের রেসপেক্টিভে ওরা যদি মুখোমুখি হয় তাহলে ডেফিনেটলি এরা উত্তর হলে ওরা দক্ষিণই হবে। ক্লিয়ার? চলো নেক্সট পরের লাইনে। পরের লাইনে আমাদের কিছু হিন্টস দেওয়া রয়েছে, ঠিক আছে। তো হিন্টসগুলো আমরা পড়ে নেবো। এরা মুখোমুখি, জাস্ট এত আস্তে আস্তে কিন্তু আমরা করবো না, তোমাদের বোঝানোর জন্য জাস্ট করবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে কি, আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে এস, তাহলে আর এর সেকেন্ড রাইটে কে বসে আছে? এস বসে আছে। 2 মানে হচ্ছে সেকেন্ড, আর মানে হচ্ছে রাইট, আর এর সেকেন্ড রাইটে কে বসে আছে? এস বসে আছে। আমি এভাবে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তোমরা যদি চাও তোমরা অন্য কোনোভাবে নিজের মতো করে লিখতে পারো, কিন্তু পুরো লাইন লেখার চেষ্টা করবে না, ঠিক আছে। এগুলো লিখে নিলে সুবিধা হয়, কারণ কোথায় আর বসবে আমি জানি না, সেই জন্য একটু লিখে রাখতে সুবিধা হয়, বারবার ওই লাইনের দিকে তাকাতে লাগে না। যে ব্যক্তি কিউ এর মুখোমুখি বসে, ধরো সাপোজ এই ব্যক্তি সবুজ বক্সে যে বসবে সে কিউ এর মুখোমুখি বসে আছে, এই হচ্ছে কিউ। সেই ব্যক্তির কথা বলছে, সেই ব্যক্তি কী হয়েছে? সে বিয়ের পাশে বসে নেই, ঠিক আছে, কেটে গেল আমার। সে কি আছে না, সে বিয়ের পাশে কিন্তু কোনোভাবেই বসে নেই। নেক্সট বলছে ডি আর এস এর মুখোমুখি বসে আছে, ডি আর এস কিন্তু মুখোমুখি বসে আছে, ডি আর এস হচ্ছে মুখোমুখি বসে আছে, আর ডি কিন্তু বিয়ের পাশে বসে আছে, ঠিক আছে। ডি কিন্তু বি, এবার ডি এর কোন পাশে বি সেটা আমরা জানি না, কিন্তু ডি এস এর মুখোমুখি থাকবে আর ডি এর কোনো না কোনো পাশে বি থাকবে, এটুকু কিন্তু শিওর। ক্লিয়ার হলো? এই হিন্টসগুলোকে লিখে নিতে হয়। নেক্সট বলছে এ শেষ প্রান্তে বসে। দেখো আমরা জানি না যে এ এই প্রান্তে বসবে নাকি এ এই প্রান্তে বসবে, আমি একটা অপশান তো আমাকে নিতেই হবে, আইদার এই প্রান্ত নিয়ে চলতে হবে অথবা এই প্রান্ত নিয়ে চলতে হবে। আমি এই প্রান্তে একে রাখলাম, এখানে কিন্তু এ বসবে না, কারণ এ কিন্তু দক্ষিণমুখী, সেটার কোথায় আছে এই লাইনটাতে সেটা পরিষ্কার বলা আছে। নেক্সট বলছে PC একে অপরের দিকে মুখ করে তাকিয়ে নেই, মানে পি আর সি কোনোভাবেই একে অপরের দিকে মুখ করে তাকাবে না, মানে সি ওপরে যাবে পি নিচে যাবে, ঠিক আছে। এরা একে অপরের দিকে মুখ করে থাকবে না, এই কম্বিনেশন কখনোই আসবে না। নেক্সট কী বলছে? নেক্সট তোমাদের বলছে আর একটি শেষ প্রান্তে বসে আছে, আরকে আমরা এখানে বসেই দেখি, হতে পারে আর এই প্রান্তে বসলো, হতে পারে যে আমাদের এই যে অ্যারেঞ্জমেন্ট ঠিক হলো না, তাও হতে পারে। আমি জাস্ট তোমাদের বসিয়ে দেখছি, যদি না হয় আবার এই প্রান্তে বসিয়ে দেখতে হবে, যদি না হয় তাহলে একে এই প্রান্তে বসিয়ে দেখতে হবে। এবার বলছে সি কোনো প্রান্তে বসেনি, এটা একটা ইম্পর্টেন্ট ক্লু, এটা আমরা লিখবো না, জাস্ট মনে রাখবো। আর বলছে কিউ এর ডান দিক থেকে দ্বিতীয় ব্যক্তির যে বসে আছে তার মুখোমুখি কে বসে আছে, এখানে অপশান বি বলেছে। চলো আমরা করে দেখি, বি কারেক্ট নাও হতে পারে, কারণ রেলে অনেক সময় অ্যান্সার ভুল দেয়, আবার কারেক্ট হতেও পারে। চলো দেখা যাক। এবার আমাদের বলছে দেখো আমরা এখানে আরকে বসিয়ে ফেলেছি, যেহেতু আর বসিয়েছি আমরা এই পয়েন্টটাকে তুলবো, কারণ এখানে আর আছে। আর এর সেকেন্ড রাইট কোনটা? এইটা আমরা জানি, আর এর ডান দিক এইদিকে। আর দেখো এইখানে যদি আমি আর বসাতাম তাহলে আর এর ডান দিকটা এদিকে যেত, কিন্তু এদিকে তো কিছু নেই, সুতরাং আমরা যে আরকে ঠিক বসিয়েছি সেটা আমরা দেখতেই পাচ্ছি এখান দিয়ে। এই অপশান দিয়ে বোঝা যাচ্ছে আরকে আমরা ঠিক বসিয়েছি। আমার কথা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না বলো? এসকে তো আর এর ডান দিকে রাখতে হবে, কিন্তু আরকে যদি আমি
ডান দিকেরই ধারে বসাই তাহলে আর এর ডান দিক তো আর বলে আর কিছু থাকবে না, তাহলে এসকেও কোথায় বসাবো? সেই জন্য আরকে আমাকে কী করতে হবে, বাম এন্ডেই বসাতে হবে যাতে করে আমি ওর ডান দিকটা পাই। পরের হিন্টস কী বলছে, দেখো এখানে এস বসে গেছে, তাহলে এসের রেসপেক্টিভে আমরা ডিকে এখানে বসাতে পারি, ইয়েস ও নো বলো। এসের রেসপেক্টিভে আমরা ডিকে এখানে বসাতে পারি কি পারি না? পারি, ঠিক আছে। আর বি আর ডি কী হবে, পাশাপাশি বসবে, তো আমি বিকে একটু এখানে বসিয়ে দেখি, হতে পারে বি এদিকে বসলো, হতে পারে বি এখানে বসলো, আমি জানি না, আমি বিকে এখানে বসিয়ে দেখছি, নাও হতে পারে। এবার বলছে যদি বি এখানে বসে, ভালো করে বোঝো, যদি বি এখানে বসে তাহলে বি তার পাশে বসবে না, ভালো করে বোঝো, বি তার পাশে বসবে না যাকে কিউ ফেস করছে, তাহলে কিউ তো এখানে বসবে না, কিউ তাহলে এখানে বসবে, ঠিক আছে, কিউ তাহলে এখানে বসবে। আর বলছে সি আর পি, দেখো পি তো আমার এখানে বসে যাচ্ছে, তাহলে সি আমার এখানে বসছে, কারণ এখানে বলেছে সি আর পি একে অপরের দিকে তাকিয়ে থাকবে না, কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট আমার ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে? এই লাইনটার জন্য সি কোনো শেষ প্রান্তে বসেনি, তার মানে সিকে আমি এখানে বসাতে পারবো না। সিকে যদি আমি এখানে না বসাতে পারি তাহলে আমাকে সিকে কোথায় বসাতে হবে? সিকে আমাকে এখানে বসাতে হবে। সি যদি এখানে বসে, বি তাহলে এখানে বসবে, ক্লিয়ার হলো আমার? সি যদি এখানে বসে, বি তাহলে আমার এখানে বসবে, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস ভাবো, এখানে বলা রয়েছে কিউকে যে ফেস করছে তার পাশে বি নেই, তার মানে কিউকে বি ফেস করতে পারে না, তার মানে আমি একটা কাজ করব, কিউকে এখান থেকে তুলে দেবো, ঠিক আছে, কিউকে আমি এখানে বসাবো, কিউকে আমি কোথায় বসাবো? কিউকে আমি এখানে বসাবো, পিকে আমি এখানে বসাবো, আমার কথা বোঝা যাচ্ছে? পিকে আমি কোথায় বসাবো? এখানে বসাবো, ওকে। আরেকটা কারণেও বসাবো, কারণ তুমি দেখো এইখানে বলাও আছে সি আর পি একসঙ্গে একে অপরকে ফেস করবে না, যদি এই জায়গায় আমি পিকে রাখতাম সে তো সিকে ফেস করতো, সুতরাং এই পয়েন্ট অনুযায়ী আমাকে পিকে সরাতেই হতো, সো পি আমার লাস্টে বসবে, কিউ আমার এখানে চলে আসবে। এইবার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমার ঠিক হচ্ছে, এখনও পর্যন্ত একে আমি যা ধরেছিলাম বা আরকে আমি ধরেছিলাম সেটা ঠিকই ছিল। এবার তোমাকে প্রশ্নটা কি বলেছে দেখো, প্রশ্নে তোমাকে বলেছে যে কিউ এর ডান দিক, তাহলে কিউ এর ডান দিক মানে এইদিকে, দ্বিতীয় স্থান, কিউ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে পি বসে আছে, তার মুখোমুখি কে বসে আছে? পি এর মুখোমুখি কে বসে আছে? বি বসে আছে, এই যে। সুতরাং আমাদের যে রেল যে অ্যান্সারটা করেছে সেটা ঠিকই করেছে, ক্লিয়ার হলো, শর্টেড আউট, ওকে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। এই পয়েন্টটা কিন্তু খুব কী পয়েন্ট, এই যে পয়েন্টটা সি কোনো প্রান্তে বসে নেই, এই পয়েন্টটা কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, সি আর পি ফেস টু ফেস হবে না, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্নে। চলো পরের প্রশ্ন, কতগুলো ত্রিভুজ আছে, ঠিক আছে, একদম ফিগার কাউন্টিং, এটা একদম পেড কোশ্চেন্স, এই ধরনের কোশ্চেন্স মুখস্থ রাখার কথা। এই ফিগারটাও খুব একটা পরিচিত ফিগার যে তেমনই ফিগার আর কি, আনকমন ফিগার নয়, পরিচিত ফিগারই এটা। ঘড়ি তোমাদের চলছে, 30 সেকেন্ড টাইম পাবে, গুনতে আরম্ভ করো। কিছু ট্রিক আছে বলে দেবো, ওকে। ওকে, টাইম স্টপস। দেখো যখনই তুমি দেখবে যে অ্যান্সার তোমাদের 44 হবে, আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি 44 হবে কি না, কারণ আমি কিছু এখানে এ করলে কি হয়, আমার অ্যান্সার কিটা দেখাতে পারি না, ঠিক আছে, এই সবটাটা একটা নেগেটিভ পয়েন্ট আছে। যাই হোক, যখনই তুমি দেখবে এরকম একটা ফিগার রয়েছে, এরকম একটা ত্রিভুজ রয়েছে এবং তার মাঝখান দিয়ে একটা দাগ আছে, ঠিক আছে, তখন তুমি কী করবে, নাম্বার দেবে 1 2, আর কী করে দেবে, টোটাল করার জন্য কী করবে, 1 + 2 করে দেবে। 1 + 2 করলে তোমার কী আসবে, 3 আসবে, ঠিক আছে, 1 + 2 করলে তোমার কী আসবে, 3 আসবে। মানে এইরকম ফিগারে টোটাল কতগুলো ত্রিভুজ থাকে, 3টে, 1 নম্বর 2 নম্বর, আর টোটাল করার জন্য প্রথম ত্রিভুজটা 1 নম্বর ফিগার, দ্বিতীয় ত্রিভুজটা 2 নম্বর ফিগার, তুমি নামকরণ করলে তারপর 1 + 2 করে দেবে, কী হবে, 3, অর্থাৎ এই ওপরের যেটা তাতে আমার টোটাল কতগুলো আছে, তাতে টোটাল আমার 3টে আছে, ঠিক আছে, এই উপরের ফিগারটাতে আমার কতগুলো আছে, এইটাতে আমার 3টে রয়েছে, নিচেরটাতে আমার কী আছে, 3টে আছে, ঠিক আছে। আর এই রকম যখন থাকবে তখন কী করবো সেটা বলে দিই। সাপোজ ধরো এখানে একটা তোমাদের রয়েছে এরকম ফিগারটা, আমি ছোটো ছোটো করে দেখাচ্ছি একটু তোমাদের সুবিধা হয়, এইরকম ক্রস রয়েছে, এক্ষেত্রে কী করবে, তুমি নামকরণ করবে 1 2 3 4, যেটায় গিয়ে থামবে, কত নম্বর গিয়ে থেমেছে, এখানে 4-এ গিয়ে থেমেছে, তুমি জাস্ট কী করবে, 4 × 2 করে দেবে, কী করবে, 4 × তুমি কী করবে, জাস্ট 2 করবে, যত নম্বরে থামবে তত × 2 করে দেবে, তুমি কী পাবে, তুমি পাবে কতগুলো ত্রিভুজ এরকম ফিগারে থাকবে, ওকে। এবার দেখো, তার মানে আমি দেখতে পাচ্ছি এই ফিগারটা 8টা আছে, এই ফিগারে 8টা, এই ফিগারে 8টা, এই ফিগারে 8টা, তার মানে এরকম টোটাল কতগুলো আছে এখানে, 8 + 8 + 8 + 8, মানে 8 × 4 = 32, তাহলে 3 আর 3 6, আমি এখানে লিখছি তোমাদের, ওখানে আছে টোটাল তোমাদের 32, আর ওপরে তোমাদের 3 + 3 6, মানে 38 আমাদের হয়েই গেছে, ঠিক আছে।
যদি 38-এর নিচে কোনো টার্ম এখানে থাকতো আমরা কেটে দিতাম। যদি এখানে 8টা অপশান ছিল, ভিডিওটাকে এডিট করতে গিয়ে মানে এই কোশ্চেন্সটাকে এডিট করতে গিয়ে পেজের সামঞ্জস্যপূর্ণ করতে গিয়ে একটু কেটে গেছে, ঠিক আছে, যদিও অ্যান্সারটা তোমাদের এখানে 44টা দেওয়া রয়েছে, তো 38টা তো আছেই আছে। এবার দেখো আর কোনো ত্রিভুজ আছে কি আমাদের, দেখো এইখানে একটা দেখতে পাচ্ছি, এই দেখো এই একটা ত্রিভুজ, এই যে বড় 1 নম্বর, ঠিক তো উল্টো দিকে দেখো আরেকটা 2 নম্বর, ঠিক আছে, তার মানে 38 আর 2 কত হলো আমার 40। সিমিলারলি এইটা দেখো এই একটা, তার ঠিক উল্টো দিকে দেখো এই একটা, ঠিক আছে, তাহলে কত হলো আমাদের 42। আর একটা দেখো এই একটা, এবং তার ঠিক উল্টো দিকে দেখো এই একটা, কতগুলো হলো আমাদের টোটাল 44টা। তাহলে আরও আমাদের এখানে কী হবে, +4 হচ্ছে, মানে এর সঙ্গে আমার +4 হয়ে যাচ্ছে, টোটাল কতগুলো হয়ে যাচ্ছে আমাদের 44টা কিন্তু আমাদের ত্রিভুজ আছে। এইভাবে আমরা এখানে করতে পারি যে টোটাল আমাদের কতগুলো ত্রিভুজ এখানে আছে, টোটাল আমাদের 44টা ত্রিভুজ এখানে আছে, ঠিক আছে। আমি তো এখানে তোমাদের 4 করে দিয়েছি, টোটাল 44, সরি 38 প্লাস এখানে 6 হবে, নট 4। লাস্টে আমাদের তোমাদের হলো টোটাল, তাহলে কতগুলো ত্রিভুজ আরও বেরোলো, টোটাল 6টা বেরোলো, ঠিক আছে, টোটাল আরও 6টা বেরোলো, তাহলে কত হলো 38 + 6 আমাদের 44টা তাহলে এলো, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? দেখো আমি বলে দিই, অনেকের হয়তো মাথায় ঢোকে না। এই যদি বেসটাকে নাও, এই যে বেস, এই বেসটাকে নিলে তুমি দেখবে এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, কোনটাই একটা, এই যে এই একটা, ঠিক আছে। সিমিলারলি এর নিচে যদি বেসটাকে নাও, তুমি দেখবে এখানে আরেকটা ত্রিভুজ তৈরি হচ্ছে, কোনটাই একটা। সিমিলারলি তুমি যদি এখান থেকে এইটুকু বেস নাও আর এই থেকে এইটুকু বেস নাও, তুমি কি দেখবে এখানে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই একটা, আর ঠিক উল্টো দিকে এই বেসের ওপর দেখো আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে দুটো 4টে হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো তুমি যদি এখান থেকে এইটুকু নাও আর যদি নিচে এখান থেকে এইটুকু নাও, তুমি দেখো এইটুকু বেসের ওপরে এই একটা তৈরি হয়েছে, আর ঠিক নিচে এখান থেকে এইটুকু এইটুকু বেসের উপর দেখো একটা তৈরি হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, আমি তোমাদের ধরে বলে দিলাম, ঠিক আছে। টোটাল তাহলে কতগুলো হবে, 44টা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা আরেকটা জিনিস, পরের প্রশ্নে যাওয়ার আগে দাঁড়াও জাস্ট এ মিনিট। যদি সাপোজ তোমার এরকম থাকে, একটা জিনিস বলে দিই, ধরো এটা তো দেখালাম তোমাদের, ধরো আরও কিছু দাগ যদি এর মধ্যে দেওয়া থাকে, ধরো আরও কিছু দাগ তোমাদের দেওয়া রয়েছে এইরকম, তখন কি করব, তখন সিমিলার কাজ করবে। এখানে কতগুলো হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8-এ গিয়ে থামছে, কি করব আমি 8 × 2, যেমনটা আগের বার করলাম, কি করব আমি 8 × 2, মানে এই ফিগারটায় আমার কতগুলো ত্রিভুজ হবে, 16টা ত্রিভুজ হবে, ঠিক আছে। যেমন এখানে আমি 4-এ গিয়ে থেমেছিলাম, 4 × 2 করে 8 করেছিলাম, তেমন এখানে 1 2 3 4 5 6 করে গুণে দেখবো তুমি 8-এ গিয়ে থামছো, মানে 8 × 2 মানে 16টা ত্রিভুজ তোমার এখানে তৈরি হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে শর্ট ট্রিক, ছোটো ছোটো মনে রাখলে ভালো হয়। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি একটা বিবৃতি সিদ্ধান্তের প্রশ্ন, একটু এডিট করতে হয়েছে কারণ এই প্রশ্নটা পুরো একটা পেজে ধরছিল না, ইউটিউবের রেকমেন্ডেশন অনুযায়ী আমাদের পেজকে একটা নির্দিষ্ট রেশিওতে সেট করে রাখতে হয়। চলো যাই হোক, তো বিবৃতি এবং সিদ্ধান্ত এবং তার অপশানগুলো এখানে রয়েছে, নিজেরা ট্রাই করো, ঠিক আছে। টাইমার আমি স্টার্ট করে দিচ্ছি নাও। চলো, ভেন ডায়াগ্রাম বেসড, এটা ট্রাই করতে হবে নিজেদেরকে। বেশি বকবক করবো না টাইমার চালানোর মাঝখানে, তোমাদের অসুবিধা হয় আমি জানি। একটা স্টেটমেন্ট কিন্তু নেগেটিভ আছে, এটা মাথায় রেখো, মানে এখানে নো রিলেশন নয়, নেগেটিভ রিলেশন কাজ করছে, ঠিক আছে। টাইম ইজ ওভার। দেখো অ্যান্সার কী হবে সেটা তোমাদের ফার্স্টে বলে দিই। অ্যান্সার তোমাদের বলছে থার্ড অপশান উইল বি কারেক্ট। কেন কারেক্ট হচ্ছে সেটাও তোমাদের বলে দিই। দেখো এখানে কি রয়েছে, আছে তোমাদের সমস্ত ভবন হলো ঘর, ঠিক আছে। তো সমস্ত ভবনকে আমি ভ বলে উল্লেখ করছি, এটা আমি একটা সার্কেলের মধ্যে দিচ্ছি এবং এটা ঢুকে যাচ্ছে আর একটা সার্কেলের মধ্যে, যেটা হচ্ছে আমার ঘরের সার্কেল। নেক্সট কি বলছে, কোনো ঘর টাওয়ার নয়, ঠিক আছে। কোনো ঘর, এই পুরো ঘরটাই কি নয়, টাওয়ার নয়, টি ফর টাওয়ার, টাওয়ার নয়। তো এখানে নেগেটিভ রিলেশন, তো আমি কেটে দিলাম। নেক্সট বলছে কিছু টাওয়ার হলো খুঁটি, কি বলছে, কিছু টাওয়ার হলো খুঁটি, খুঁটিকে খ বলে আমি উল্লেখ করছি, ঠিক আছে। কিছু টাওয়ার হলো খুঁটি, জাস্ট এ মিনিট, ইয়েস। তো আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। সমস্ত ভবন হলো ঘর, ঘরের সঙ্গে যে টাওয়ার রয়েছে তার নেগেটিভ রিলেশন রয়েছে, আর কিছু টাওয়ার, সাম টাওয়ার ইজ খুঁটি, কিছু টাওয়ার ইজ খুঁটি, ঠিক আছে। এইভাবে তোমাদের দেওয়া রয়েছে, নিজেরা করো। এবার দেখো এই ভেন ডায়াগ্রামটা আঁকার ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়, যদিও আমি এঁকে দিয়েছি, নিজেরা একবার ট্রাই করে দেখো। এবার সিদ্ধান্ত বলছে কোনো ভবন টাওয়ার নয়,
দেখো পুরো ঘরটাই টাওয়ার নয়, কারণ ঘরের সঙ্গে টাওয়ারের নেগেটিভ রিলেশন রয়েছে, নো রিলেশন নয় কিন্তু। নো রিলেশন আর নেগেটিভ রিলেশন আর টু ডিফারেন্ট থিংস, দুটো আলাদা আলাদা জিনিস হয়। নো রিলেশন আর নেগেটিভ রিলেশন কিন্তু দুটো আলাদা জিনিস। এখানে নেগেটিভ রিলেশন রয়েছে, না বাচক ফরম্যাট কাজ করছে। নো রিলেশন মানে না নেগেটিভ না পজিটিভ, ঠিক আছে। জিরো রিলেশনকে নো রিলেশন বলা হয়, কোনো রিলেশন নেই তাকে বলা হয় নেগেটিভ, মানে নো রিলেশন। আর নেগেটিভ রিলেশন মানে শত্রুতা সম্পর্ক। ঘরের সঙ্গে টাওয়ারের শত্রুতা সম্পর্ক, আর ঘরের মধ্যেই রয়েছে মানে ভবন রয়েছে, তার মানে ভবনের সঙ্গে টাওয়ারের কী হবে, শত্রুতা সম্পর্ক হবে, ঠিক আছে। তো আমরা কী করি, প্রথম যে অপশানটা রয়েছে সেটা কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে, ঠিক আছে। নেক্সট আমাদের বলছে কোনো খুঁটি ঘর নয়। দেখো খুঁটির সাথে ঘরের আছে 100% নেগেটিভ রিলেশন নয়, খানিকটা নেগেটিভ রিলেশন আছে। মানে কি, খুঁটির যে পার্টটা মানে ক্ষয়ের যে পার্টটা টি এর মধ্যে আছে সেই পার্টটার সঙ্গে ঘয়ের নেগেটিভ রিলেশন আছে, কিন্তু খুঁটির বাকি পার্টটা সেই পার্টটার সঙ্গে কিন্তু ঘয়ের নেগেটিভ রিলেশন আছে কি না সেটা এখানে বলা নেই। যেহেতু বলা নেই আমরা এটাকে কী করতে পারবো না, রাইট করতে পারবো না। নেক্সট বলছে কোনো খুঁটি ভবন নয়। দেখো ক্ষয়ের যে পার্টটা টি এর বাইরে আছে সেই পার্টটার সঙ্গে ঘয়ের রিলেশন জানা নেই, আর ঘয়ের মধ্যেই আছে, সো ভবনের সঙ্গে খুঁটির ওই পার্টটার রিলেশন আমাদের জানা নেই। কোনো খুঁটি ভবন কি না সেটা আমরা বলতে পারবো না, কিন্তু যদি এই জায়গায় মানে এটা কেটে যাবে, কিন্তু যদি এই জায়গায় সি এর জায়গায় যদি বলতো কিছু খুঁটি ভবন নয়, আমরা কারেক্ট করতাম। কেন, খুঁটির যে পার্টটা টি এর মধ্যে আছে সেই পার্টটা কিন্তু কোনোভাবেই ভবন হতে পারে না, কারণ টি তো ঘয়ের সঙ্গে নেগেটিভ রিলেশন আর ঘয়ের মধ্যে রয়েছে। সুতরাং খুঁটির ওই পার্টটা যে পার্টটা টি এর মধ্যে আছে তার সঙ্গেও কিন্তু ভয়ের রিলেশন নেগেটিভে যাবে, সেই জন্য কিছু খুঁটি ডেফিনেটলি ভবন নয়। কিন্তু এখানে তো কোনো খুঁটি বলেছে। দেখো নেগেটিভের দুটো পার্ট হয়, একটা হচ্ছে খানিকটা নেগেটিভ আর দুই হচ্ছে 100% নেগেটিভ। এক্ষেত্রে 100% নেগেটিভে যাচ্ছে, কিন্তু রিলেশানে রয়েছে খানিকটা নেগেটিভ। ক্ষয়ের খানিকটা কখনোই হতে পারে না, কিন্তু পুরো খটা কি না সেটা আমরা জানি না, সেই জন্য এটা কেটে যাচ্ছে। এখানে তো 100% নেগেটিভ করে দিচ্ছে, সিমিলার কারণে বিটা কেটে যাচ্ছে। কোনো খুঁটি ঘর নয়, দেখো খুঁটির খানিকটা যেটা কি না টাওয়ারের মধ্যে মানে টি এর মধ্যে রয়েছে, এই পার্টটার কথা বলছি, এই পার্টটা ডেফিনেটলি ঘ নয়, কারণ টি এর আন্ডারে যা থাকবে তার সঙ্গে ঘয়ের সম্পর্ক নেগেটিভ হয়ে যাবে। কিন্তু খুঁটির বাকি পার্টটা ঘ কিনা সেটা আমরা জানি না, কারণ কিছু বলা নেই, সেহেতু এটা কেটে যাবে। যা নেই বলা তা আমরা কিছুতেই 100% কারেক্ট করে বলতে পারবো না, সেই জন্য এটা কেটে গেল। তো ফার্স্ট অপশন আমাদের কারেক্ট হবে, সেই জন্য আমাদের অপশান 3 কিন্তু কারেক্ট হচ্ছে, এইটা আমাদের কারেক্ট হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন, বিবৃতি এবং সিদ্ধান্ত। অনেক উন্নয়নশীল দেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি প্রাকৃতিক সম্পদে হ্রাস ঘটাচ্ছে। র্যাপিড গ্রোথ ইন পপুলেশন কজেস ডিপ্লেশন ইন ন্যাচুরাল রিসোর্সেস। ঠিক আছে, সিদ্ধান্ত বলছে উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা ভবিষ্যতে বাড়তে থাকবে না। 2 নম্বরে তোমাদের লেখা আছে, নিজের আগে ট্রাই করো, ঠিক আছে, তারপর তো আমি তোমাদের বলি দেবো। চলো 30 সেকেন্ড টাইম দেবো, যদিও বিবৃতি সিদ্ধান্ত করতে 30 সেকেন্ডে বেশি টাইম লাগতে পারে, কেউ হড়বড়ি করে যেন ভুল করে ফেলো না, ঠিক আছে। এই ধরনের রিজনিংয়ে ভুল হওয়ার চান্স সব থেকে বেশি হয়। টাইমার রাখার কারণ একটাই, যাতে তোমাদের এক্সামিনেশনের মতো ফিল হয়, যদি এক্সামিনেশনের টাইমার উল্টো চলে, তাই না, আর সেটা সব থেকে ভয়ঙ্কর হয়। 30 সেকেন্ডে দিলাম। বলছে উন্নয়নশীল দেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি প্রাকৃতিক সম্পদের হ্রাস ঘটাচ্ছে, মানে জনসংখ্যার বৃদ্ধি কিন্তু প্রাকৃতিক সম্পদে হ্রাসের কারণ হচ্ছে, এটা বলা রয়েছে। এবং উন্নয়নশীল দেশের কথা বলা হচ্ছে, এটা ডেভেলপিং কান্ট্রির কথা বলা রয়েছে, ঠিক আছে। সব কটা নয়, কিছু কিছু, বেশিরভাগ, অনেক মানে বেশিরভাগ, ঠিক আছে, মোস্ট অফ দ্য ডেভেলপিং কান্ট্রি, ইন মোস্ট অফ দ্য ডেভেলপিং কান্ট্রিজ। এবার সিদ্ধান্তে বলা রয়েছে উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা ভবিষ্যতে বাড়তে থাকবে না। দেখো বাড়তে থাকবে না বলা আছে, এখানে বলছে দ্রুত বৃদ্ধি হচ্ছে, তার মানে সিদ্ধান্ত বিবৃতির উল্টো বলছে। যখনই সিদ্ধান্ত বিবৃতির বিপরীতে যায় তখন সেই সিদ্ধান্ত কেটে যায়, মানে 1 নম্বর সিদ্ধান্ত আমাদের ভুল হবে। পরেরটা দেখো, বলছে যে প্রাকৃতিক সম্পদ এবং জনসংখ্যা বৃদ্ধির পরিচালনা করা উন্নয়নশীল দেশগুলোর কাছে প্রধান চ্যালেঞ্জ। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ এবং জনসংখ্যা বৃদ্ধি, এই দুটোর যে ব্যালেন্স রাখা, এইটাই কিন্তু উন্নয়নশীল দেশগুলোর কাছে চ্যালেঞ্জ। তুমি দেখতে পাচ্ছ উন্নয়নশীল দেশ বলেছে, এখানেও উন্নয়নশীল দেশ বলেছে, এখানেও দুটোকে নিয়ে তর্জা হচ্ছে। এবং চ্যালেঞ্জ তো ডেফিনেটলি, দেখো জনসংখ্যা বৃদ্ধি আর প্রাকৃতিক সম্পদের হ্রাস একটা অপরটার বিপরীত, অর্থাৎ এই দুটোকে ব্যালেন্স করা ডেফিনেটলি চ্যালেঞ্জ। এবার এখানে কিন্তু কম চ্যালেঞ্জ না বেশি চ্যালেঞ্জ এমন কিছু বলা নেই, ঠিক আছে। সো আমরা বলবো 2 নম্বরটা সঠিক, 1 নম্বরটা কিন্তু আমাদের ভুল হবে, ঠিক আছে। তো কোথায় গেল আমাদের, কেবলমাত্র 2টা অনুসরণ করবে, এটাই আমরা কারেক্ট বলতে পারি, ঠিক আছে। এবার তোমরা বলবে স্যার এখানে প্রধান চ্যালেঞ্জ কোথায় বলা আছে।
দেখো একটা জিনিস বলি, বিবৃতি আর সিদ্ধান্তের ক্ষেত্রে অলওয়েজ মাথা রাখবে বিবৃতি ঘেঁষা হতে হবে সিদ্ধান্তকে, এবং এর থেকে বাইরে বেরোলে চলবে না, ঠিক আছে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি প্রাকৃতিক সম্পদের হ্রাস ঘটাচ্ছে, তার মানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, প্রাকৃতিক সম্পদ কমছে, ঠিক আছে, অর্থাৎ একটা অপরটার বিপরীত। সুতরাং ডেফিনেটলি এই দুটো ব্যাপারকে যদি তুমি ব্যালেন্স করতে যাও তাহলে চ্যালেঞ্জ তো বটেই। তো এখানে অ্যান্সার আমাদের এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। চলো পরের প্রশ্ন, একটা ব্লাড রিলেশন দেওয়া হয়েছে, একজন মহিলার দিকে ইঙ্গিত করে রীতা নামের একটি মেয়ে বলছে, কি বলছে, আমি তার মায়ের পুত্রবধূর মেয়ে। তো রীতার সঙ্গে ওই মহিলার সম্পর্ক কী, ঠিক আছে। 20 সেকেন্ডের প্রশ্ন, 20 সেকেন্ডই টাইম দেবো, একদম ইজি প্রশ্ন এটা। রীতা হচ্ছে তার মায়ের পুত্রবধূর মেয়ে, ঠিক আছে। মায়ের পুত্রবধূ মানে কি, মায়ের পুত্র আছে, তার বধূ, তার মেয়ে, ঠিক আছে। 20 সেকেন্ড ইজ ওভার। দেখো এই হচ্ছেন সেই মা, মায়ের পুত্র আছে, ঠিক আছে, মায়ের পুত্র আছে, আর পুত্রে কি আছে, বধূ আছে, মানে স্ত্রী আছে, ঠিক আছে। আর এই মাটা তার মানে কার, একজন মহিলার, তাহলে এখানে একজন মহিলাও আছে, ঠিক আছে। এই মহিলার মেয়ে হচ্ছে কে, রীতা, পরিষ্কার, এই মহিলার মেয়ে হচ্ছে কে, রীতা। তাহলে তুমি ভালো করেই দেখো যে সরি, পুত্রবধূর মেয়ে, আচ্ছা নট মহিলার মেয়ে, ওই পুত্রবধূর মেয়ে মানে এই স্ত্রী যাকে লিখেছি তার মেয়ে, এইখানে রীতা রয়েছে, এই জায়গায় রীতা রয়েছে, সরি এই জায়গায় রীতা রয়েছে। তোমাকে বলেছে ওই মহিলার সাথে রীতার রিলেশন কি, ডেফিনেটলি পিসি, ঠিক আছে। দেখো মা, তার পুত্র, আর এই পুত্র যার মানে মায়ের যে পুত্র তার বোনকে এই মহিলা, এই পুত্রের বোনকে এই মহিলা, ঠিক আছে। তাহলে বলো, এবং এদের দুজনের সন্তান হচ্ছে রীতা। তাহলে এই পুত্রের বোন যদি এই মহিলা হয়, আর এই মহিলার ভাইয়ের মেয়ে যদি রীতা হয়, তাহলে এই মহিলার সঙ্গে রীতার রিলেশন কী হবে, ডেফিনেটলি পিসির রিলেশন হবে, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের এখানে কী হবে, পিসি। জানি না আমার বলতে গিয়ে একটু জটিল হলো কিনা, অনেক সময় কী হয় সোজা জিনিস বলতে একটু জটিল হয়ে যায়, হয়তো নিজে বুঝতে পারছি, তোমাদের বোঝাতে গিয়ে অনেক সময় জটিল হয়ে যায়, ঠিক আছে। তবু এই জায়গাটা আরেকবার খেয়াল করো, আমি যে ডায়াগ্রামটা এঁকেছি সেটাকে একবার দেখো, আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা পরের প্রশ্ন, দেখো এখানে বিবৃতি এবং অনুমান রয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছ বিবৃতি এবং অনুমান রয়েছে, নিজেরা ট্রাই করো। বিবৃতি অনুমানের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যেটা আমি বারবার বলি, ইচ্ছা করে বলি, যাতে তোমাদের মাথায় একদম ঢুকে যায়, কারণ বিবৃতি অনুমান, বিবৃতি সিদ্ধান্ত, বিবৃতি কার্যধারা ইত্যাদিতে তোমাদের ব্যাপকভাবে গোলায়। বিবৃতি আর অনুমানের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে, বিবৃতিটা কারোর কথা বলে ধরে নেবে, এবং তিনি যেটা ভেবে বলছেন সেটাই অনুমানের মধ্যে থাকবে, ঠিক আছে। ওকে চলো স্টার্ট করা যাক। 20 সেকেন্ড টাইম দেবো বা 30 সেকেন্ড দেবো, কারণ বিবৃতি অনুমানের ক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগে, ঠিক আছে। চলো আমি পড়ে নিই। ওকে অতীত ভবিষ্যৎ, আচ্ছা চলো ট্রাই করো, ট্রাই করতে হবে, ট্রাই না করলে কোনো দিন শিখতে পারবে না, ভিডিও দেখলে কিন্তু হবে না, মাথা চালাতে হবে। রেলের কাছ থেকে শেখো যে কী করে ফাঁকি দিয়ে, কি বলবো আর, যাই হোক একটা গভর্নমেন্ট সংস্থা, এতটা বলা যায় না, ঠিক আছে, বুঝতেই পারছো, ঠিক আছে। আর রেলকে কী বলবো, আমাদের পিএসসির তরফ থেকে দেখো, এসএসসি গ্রুপ ডি স্ক্যামকে দেখো, মানে প্রত্যেকটা ক্ষেত্রে, মানে আমাদের দেশে সবথেকে বড় বড় যে জায়গাগুলো রয়েছে তাতে যদি করাপশান হয়, ইউথ রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট একটা বড় জিনিস, একটা দেশের স্তম্ভগুলোর মধ্যে অন্যতম স্তম্ভগুলোর মধ্যে একটা পরে রিক্রুটমেন্ট, ঠিক আছে, ঠিক আছে। রিক্রুটমেন্টের ওপর বেস করে সেই দেশ কতটা উন্নয়নশীল নাকি উন্নত নাকি বিলো পভার্টি লাইন কোনটা সেটা দেখা হয়, অনেক কিছু মানে বোঝা যায়। তো আমাদের দেশ এবং রাজ্য, আমাদের রাজ্যের কথাই অনলি বলছি না, যে কোনো রাজ্যকে তুমি তুলে নাও এবং আমাদের দেশের পুরো ব্যাপারটা দেখো, আমরা দেখতে পাবো যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় অসঙ্গতি নজরে পড়ে সব ক্ষেত্রে, ঠিক আছে। তোমরা জানো যে স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রে দিল্লিতে মানে বহু মাসের পর মাস ধরে ছাত্রছাত্রীরা পড়েছিল, কিন্তু সেখানেও কোনো সুরা হয়নি, ঠিক আছে, যতদূর আমার মনে হয়। তো এইগুলো নিয়ে তোমাদের একবার বিবেচনা করে দেখতে হবে, ঠিক আছে। এবং কিছু করার নেই, ঠিক আছে। তোমরা ভাববে যে একজনের বদলে আরেকজন আসলে মনে হয় ব্যাপারটা পাল্টাবে, আসলে ওই জায়গাটাই এমন যে ভালো মানুষও যদি যায় তাহলে সেও নাকি ওরকম হয়ে যায়, এটা একজনের বলা কথা, আমি জাস্ট সেটাকে একবার বললাম আর কি। তো এটাই ব্যাপার, যে মানুষ চেঞ্জ হতে সময় নেয় না। চলো
যাই হোক, আমাদের প্রিপারেশান চালিয়ে যেতে হবে, কিছু তো করার নেই, ঠিক আছে। আমাদের তো অনলি একটাই অপশান আছে, প্রিপারেশান চালিয়ে যেতে হবে, ঠিক আছে। সো ডোন্ট গেট আপসেট এবং ওরই হয়েও না, কারণ রেলওয়ে একটা নোটিশ দিয়েছে, অ্যাটলিস্ট ঘুম তো ভেঙে যাবে, দাঁত মাজুক, দেখা যাক কী হয়। আর আমরাও তো ওদিকে ঠেলা দেওয়ার জন্য আছি, চিন্তা নেই কোনো। চলো, বিবৃতি বলছে যে আমাদের সর্বদা বর্তমানের দিকে মনোনিবেশ করা উচিত, ঠিক আছে। দেখো এখানে বিবৃতি বলে দিয়েছে, ধরো সাপোজ এই কথাটা কেউ বলছে, তুমি ধরো এই সাপোজ এই কথাটা বলছো, আমাদের সর্বদা বর্তমানের দিকে মনোনিবেশ করা উচিত, বর্তমানের দিকে মনোনিবেশ করা উচিত, এটা কে বলছে? তুমি বলছো। এবার বলো তুমি কী ভেবে বলছো? বর্তমান তোমার কাছে ইম্পর্টেন্ট বলে বলছো, তো ডেফিনেটলি বর্তমান অতীত এবং ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ হয়েই যাচ্ছে, তো 2 নম্বরটা তো এখানেই কারেক্ট হয়ে যাচ্ছে, বর্তমানের দিকে ফোকাস করা উচিত। তুমি ধরো বললে আমার এই দিকে ফোকাস করা উচিত, তার মানে বাকি দিকগুলোর থেকে এই দিকটা বেশি গুরুত্বপূর্ণ, তাই সুতরাং 2 নম্বরটা অটোমেটিক্যালি তোমার কাছে কী হয়ে যাচ্ছে? অনুমান, তুমি ভাবছো বলেই এই কথাটা বলছো, এই লাইনটা ভেবেছো বলেই তোমার মুখ দিয়ে এই কথাটা বেরোচ্ছে। নেক্সট হচ্ছে কি, মানুষ সর্বদা কেবল অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা করে চলে। ইয়েস, মানুষ বেশিরভাগ সময় অতীত আর ভবিষ্যতের কথা চিন্তা করে বলেই আমাদেরকে এই লাইনটা বলতে হচ্ছে, এবং সর্বদা কথাটাও লেখা আছে, সর্বদা বর্তমানের দিকে মনোনিবেশ করা উচিত, তার মানে কি মানুষ করে না কিন্তু করা উচিত। তো দুটোই আমাদের এখানে কি রয়েছে? অনুমান। অর্থাৎ যে ব্যক্তি এই কথাটা বলছে, তুমি যদি এই কথাটা বলো, তাহলে তোমার মনে এই দুটো কথা ডেফিনেটলি চলবে, এই দুটো ভাবনাই তোমার মনে চলবে, যা থেকে তোমার উক্তি হিসেবে এই কথাটা বেরোবে। ক্লিয়ার হয়েছে? আমি বারবার বলেছি, বিবৃতি অনুমানের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, যেটা অনুমানে দেওয়া থাকবে সেটা হচ্ছে তুমি মনে ভাবছো, আর যেটা বিবৃতি সেটা হচ্ছে তুমি বলছো। তার মানে ভাবনা থেকে তোমার বলাটা আসে, কোনো কিছু ভাবছো তবেই তো তুমি বলবে। সো ভাবনাটা আগে ফুটিয়ে তুলবে, মানে বিবৃতিটাকে ভালো করে পড়ে বুঝবে যে কী ভাবলে এই কথাটা বলা যায়। এটা হচ্ছে সবথেকে ভালো বলতে পারো প্রসেস, যা দিয়ে বিবৃতি অনুমানকে খুব কারেক্ট করা যায়, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? দুটোই এখানে অন্তর্নিহিত, ঠিক আছে। ফার্স্ট অপশান, ইয়েস, ফার্স্ট অপশান আমাদের কারেক্ট হচ্ছে। ক্লিয়ার হলো? এটাও সঠিক, এটাও সঠিক। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে তোমাদের বলছি যে সাংকেতিক ভাষায় যদি গ্রাউন্ডকে ওইটা লেখা যায়, স্টিকারকে যদি ওইটা লেখা যায়, তাহলে স্টুডেন্টকে কী লেখা যাবে? ঠিক আছে, খুব একটা টাফ নয়, নিজেরা ট্রাই করো। 20 সেকেন্ড টাইম দিচ্ছি, প্রত্যেকটা খুব বেশি টাইম দিতে পারবো না, তাহলে কী হবে, ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে, তোমাদের স্বার্থেই দিতে পারবো না। চলো, জানো হয়তো যে এয়ারটেল থেকে ভোডাফোন মানে সব কোম্পানিগুলো কী করছে, আমাদের যত কোম্পানি আছে আর কি, সবাই কিন্তু একটা রেট বাড়াচ্ছে, এটা হয়তো খবরে তোমরা পড়েছো। চলো, আচ্ছা একটু বেশি টাইম দিই, 30, চলো। ইয়েস, দেখো কি বলেছে আমাদের, গ্রাউন্ড থেকে এইটা হচ্ছে, স্টিকার থেকে এইটা হচ্ছে, তো এইটাকে কী লেখা যায়? অপশানটা আগে দেখে নাও, তোমাদের অ্যান্সার কোনটা হচ্ছে। অ্যান্সার বলেছে এইটা, এটা আমাদের অ্যান্সার বলছে, ঠিক আছে। দেখো কীভাবে হচ্ছে বলে দিই, গ্রাউন্ড, GROUND, ঠিক আছে, একটু ফাঁক করে লিখি। হ্যাঁ, এবার দেখো এটা হচ্ছে তোমাদের 7, এটা হচ্ছে তোমাদের 18, এটা হচ্ছে তোমাদের 15, এটা হচ্ছে তোমাদের 21, এটা হচ্ছে তোমাদের 14, এটা হচ্ছে তোমাদের 4, এই তোমাদের আছে। আর এর বদলে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে তোমাদের FPWQTI, একটাই বুঝে নিলে অসুবিধা হয় না, দ্বিতীয় একটা আছে সেটা তোমাদের বোঝানোর দরকার নেই, একটা বুঝতে পারলে বুঝতে পারবে। এটা তোমাদের 9, এটা তোমাদের 20, এটা তোমাদের 17, এটা তোমাদের 17, এটা তোমাদের 23, এটা তোমাদের 16, P16, F হচ্ছে 6। তুমি একটা জিনিস ভালো করে দেখো কি হচ্ছে বলো তো, তুমি দেখতে পাচ্ছ এখান থেকে এখানে গেছে, তুমি দেখো এটা +2 হয়েছে, দেখো G7 এটা 9 হয়ে গেছে। সিমিলারলি ডি থেকে এখানে এসছে, তুমি দেখো এটা তোমাদের 4 ছিল, এটা তোমাদের হয়ে গেছে 6, মানে +2 হয়েছে। সিমিলারলি আর এখান থেকে এখানে গেছে, এটা দেখো 18, এটা দেখো 20 হয়ে গেছে। সিমিলারলি এন দেখো এখানে গেছে, এটা দেখো 14, এটা দেখো তোমাদের 16 হয়েছে, 14, 16। সিমিলারলি এটা দেখো তোমাদের এখানে তোমাদের কিউ গেছে, এটা দেখতে পাচ্ছ তোমাদের 15 আছে, এটা দেখো 17 হয়ে গেছে, এটা দেখো 21 আছে। সিমিলারলি এটা দেখো তোমাদের ডব্লিউ হয়ে গেছে, মানে 13। মানে কী হয়েছে, জাস্ট +2 হয়েছে কিন্তু ক্রসে হয়েছে, এটা এদিকে গিয়ে +2 হয়েছে, এটা এদিকে গিয়ে +2 হয়েছে। তো সিমিলার সিস্টেমটা আমরা স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখবো যে আমাদের যা বলেছে এখানে যা বলেছে সেটা ঠিক হয়েছে কি না, ঠিক আছে। আসলে আমি ওই রেলের নোটিশটা পাওয়ার পর থেকে না, মানে হাসবো না কাঁদবো এটা ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, চলো, ঠিক আছে। স্টুডেন্ট, তো স্টুডেন্টের ক্ষেত্রে আমরা কী জানি, এটা হচ্ছে আমাদের 19, এটা আমাদের 20, এটা আমাদের 21, এটা আমাদের 4, এটা আমাদের 5, এটা আমাদের 14, এটা হচ্ছে আমাদের 20, ঠিক আছে। তো এদিকে যখন যাবে তুমি ভাবো এটা যদি 20 হয়, এটা এদিকে গিয়ে কী হবে,
22 হবে, তার মানে ভি হবে। আর এস এখানে 19 আছে, এটা এদিকে ক্রসে যাবে, 19 আছে এখানে কী হবে 21 হবে, 21 মানে কি আমরা জানি ইউ হয়, তার মানে প্রথমে আমাদের ভি থাকবে আর শেষে আমাদের ইউ থাকবে। দেখি এটা দিয়ে হয় কিনা, হ্যাঁ দেখো এই দেখো প্রথমে ভি শেষে ইউ। আরগুলো করার দরকার আছে, দেখো এটা আমাদের 14, আরও দুটো করে দেখি, এটা আমাদের 14টার পরে গিয়ে বসবে মানে ক্রসে হচ্ছে, এটা তেমন এখানে যাবে 14 থেকে এটা কী হবে, এটা 16 হবে, 16 মানে কি পি হবে, কারণ পি 16 কোড, সরি 16 পি এর কোড, ওই যে বললাম রেলের নোটিশের পরে। এবার হচ্ছে T20, তো টি এদিকে গেলে কী হবে তোমাদের, এটা 22 হয়ে যাবে। 22 কার কোড, আমরা জানি 22 হচ্ছে আমাদের ভি এর কোড, ঠিক আছে, ভি হবে। তোমার শেষে আমাদের ভিইউ থাকবে আর প্রথমে আমাদের ভিপি থাকবে, বাকিগুলো তোমার বসে নিতে থাকবে। সেমভাবে তোমাদের জি আসবে, এফ আসবে, ডব্লিউ আসবে, এগুলো সেমভাবে তোমাদের চলে আসবে। এই তিনটে নিজেরা করে নিও, এই তিনটের জন্য, বাকি চারটে তো আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে চলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন, 8 জন লোক আছে এ থেকে এইচ পর্যন্ত এবং এইভাবে তারা বসে আছে এমন জরুরি নয়, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার বলছে গোল টেবিল বৈঠক, অর্থাৎ এটা একটা সার্কুলার অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে। এফ থেকে ডি এদের মাঝখানে দুজন ব্যক্তি আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে, ঠিক আছে, নিজেরা পড়ো, ট্রাই করো, খুব বেশি টাইম দিচ্ছি না, ঠিক আছে। চলো এফ এবং ডি এর মাঝখানে দুজন রয়েছেন, এইচ কিন্তু এ আর এফ কারোরই প্রতিবেশী নয়। এফের ডান দিক থেকে তৃতীয় স্থানে এ বসে আছে, এইচ এবং জি এর মাঝখানে তিনজন আছে, ই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে সি বসে আছে। প্রশ্ন দিয়েছে ডি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে। 30 সেকেন্ড ইজ ওভার, ঝটপট করতে হবে। এটা 1 মিনিটেরই প্রশ্ন অ্যাকচুয়ালি, 1 মিনিটে অ্যান্সার আসা উচিত, শুধু ড্র করা নয়। চলো 50 সেকেন্ড টাইম দেবো বলেছি, দেবো। খাতা পেন ধরো, ট্রাই করো। ওকে 50 সেকেন্ড ইজ ওভার। এবার দেখো আমি করছি, ঠিক আছে। আচ্ছা অপশান আগে দেখে নাও, কারণ এই হচ্ছে এফ বলেছে, চলো আমাদের ম্যাচ করানো যাক। এই হচ্ছে একটা গোল টেবিল, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে আমাদের বসে আছে। এবার কি বলছে দেখো, বলছে যে এফ এবং ডি এর মাঝখানে দুজন বসে আছে, এফ আর ডি এদের মাঝখানে কজন আছে, দুজন আছে। নেক্সট কি বলছে, এইচ এরও প্রতিবেশী নয়, এফেরও প্রতিবেশী নয়, না এইচ কিন্তু না এর পাশে বসবে না এফের পাশে বসবে, এটা কিন্তু সম্ভব নয়, এই দুজনের পাশে এইচ কিন্তু বসবেই না। নেক্সট বলছে এফের ডান দিক থেকে তৃতীয় স্থানে, ঠিক আছে, এটা একটু সরিয়ে দিই জাস্ট মিনিট। তো কি বলছে, এফের ডান দিক থেকে তৃতীয় স্থানে, এফের ডান দিক থেকে তৃতীয় স্থান মানে থার্ড রাইটে কে বসে আছে, এ বসে আছে। এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। যেহেতু সবাই ভেতর দিকে মুখ করে বসে আছে, তো এফকে তুমি এখানে বসাও। এফের ডান দিক থেকে তৃতীয় স্থান মানে 1 2 3, এফকে তুমি যেখানে খুশি বসাতে পারো, আমি এখানে বসেছি মানে এখানেই বসাতে হবে এমন না, তুমি এখানে বসাতে পারো, এখানে বসাতে পারো, কিন্তু এটা একটা সার্টেন পয়েন্ট। এবার আমি ওপরের পয়েন্টগুলোকে কেন নিলাম না, কারণ দেখো এই পয়েন্টগুলোর ক্ষেত্রে এফ কোথায় তার সাপেক্ষে ডি বসবে, কিন্তু এটাও তুমি নিতে পারতে, এই পয়েন্টটাও নিতে পারতে, কিন্তু 2-3টে পয়েন্ট পড়ার পরেই একটা পয়েন্টকে বসানো উচিত। এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রধান নিয়ম। প্রথমে 2-3টে অ্যাটলিস্ট 2 কি 3টে পয়েন্ট তুমি পড়ে নেবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার অ্যারেঞ্জমেন্টটা কোন দিকে যাবে। অনেকে সিটিং অ্যারেঞ্জমেন্ট কীভাবে শুরু করবো সেটাই বুঝতে পারে না, কারণ গাড়ি চলতে আরম্ভ করলে স্পিড কিন্তু এমনিই হয়, ঠিক আছে, কিন্তু গাড়ি চালানোটা বা স্টার্ট করাটা একটা চাপের ব্যাপার। তো এখানে তুমি এটাকে যদি গাড়ি বলে মনে করো, অনেকে গাড়িটা চলবে কী করে, স্টার্ট কী করে করবো সেটা নিয়ে অনেকের মাথা ব্যথা থাকে। তো আমি তোমাদের 2-3টে পয়েন্ট আজকে একটু বলে দিই। অনেকে বলে স্যার আপনি করিয়ে দেন, কিন্তু এটা বলে দেন না যে কীভাবে স্টার্ট করবো। অবশ্যই সত্যি কথা, এটা বলে দেওয়া উচিত আমার। সেটা হচ্ছে দেখো, প্রথমে তুমি 2 কি 3টে পয়েন্ট অ্যাটলিস্ট পড়বে, পড়ে বুঝতে পারবে যে কোন দিকে তোমার যাওয়া উচিত। তুমি এটা দিয়েও শুরু করতে পারতে, এটা দিয়েও শুরু করতে পারতে, কিন্তু এইটা দিয়ে শুরু করতে পারবে না। কেন? কারণ তুমি যদি এফকে না বসাও তাহলে তুমি বুঝতেই পারবে না যে এইচ আমার কোথায় বসছে বা এইচের সাপেক্ষে এ কোথায় বসছে। এই পয়েন্টগুলো ভ্যালিড পয়েন্ট হয় না, মানে প্রথমে শুরু করার মতো পয়েন্ট হয় না, প্রাসঙ্গিক পয়েন্ট হয় না। এই রকম পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এগুলো দিয়ে তুমি শুরু করতে পারো। আরেকটা জিনিস শুরু করতে পারো, সেটা হচ্ছে কি, দেখে নিতে হয় কোন এলিমেন্টের সঙ্গে সবথেকে বেশি কানেকশান আছে। যেমন এখানে একটা এফ আর এর কানেকশান রয়েছে, এখানে এফ এর সঙ্গে ডি এর কানেকশান রয়েছে, মানে এখানে আমি এফকে পুট করলে আমি এই জায়গাতেও একটা কানেকশান পাবো। সিমিলারলি আমি এখানে এও পুট করে ফেলছি,
আবার দেখো আবার এফও পুট করে ফেলছি, তার মানে আমি এইচের কানেকশানটাও অনেকটা বুঝতে পারবো, কারণ এইচ কিন্তু এদের পাশাপাশি বসবে না, ঠিক আছে। সুতরাং আমি এফকে যদি পুট করি তাহলে কি করতে পারবো, আমি এই পুরোটাকেই প্রায় অ্যারেঞ্জ করতে পারবো। এরকম কোনো কি পয়েন্ট খুঁজতে হয় যেটাকে একবার বসালে বাকিগুলো আপনিতেই বসে যাবে। ক্লিয়ার হলো? চলো, এগুলো করতে করতে আসবে বেসিক্যালি। এগুলো আমি যে বললাম আর তুমি বুঝতে পারলে তেমন নয়, তোমাকে করতে হবে 5-6টা সলভ করতে হবে, তবেই তুমি বুঝতে পারবে। তো এফ এখানে রয়েছে, তার থার্ড রাইট, আর লেফট রাইট গোলাবে না, এদিকে কিন্তু রাইট যাবে যখন কেউ সেন্টারের দিকে তাকিয়ে থাকে, এইটা কেন্দ্রবিন্দু, আর এদিকে লেফট যাবে আমার, ঠিক আছে। তো এফ এখানে তার থেকে ছেড়ে, আমি অনেকবার বলেছি যখন ঘর গুনবে তখন যার সাপেক্ষে বলবে তাকে ছেড়ে গুনবে, তার ছেড়ে ডান দিক বা বাম দিক, 1 2 3, মানে এই জায়গায় আমার বসবে এ। এবার দেখো এফ এখানে বসেছে, এ এখানে বসেছে, তুমি বলো এখানে আবার বলা রয়েছে এফ এবং ডি এর মাঝখানে দুজন, তো 1 2 ছাড়লে তো এ এখানে চলে আসছে, ডি তো এখানে বসতে পারে না, কারণ এদিকে যাবে, মানে ডি আমার এখানে বসবে। এই দেখো 1 2 ছেড়ে আমি ডিকে এখানে বসিয়েছি। ক্লিয়ার হলো? এবার দেখো এর এখানে এই জায়গায় আমার এইচ বসবে না, এই জায়গায় আমার এইচ বসবে না, এই জায়গাতেও আমার এইচ বসবে না, মানে এইচ এই দুটো জায়গার মধ্যে কোথাও একটা বসতে পারে। চলো একটু এগিয়ে নিই, তাহলে হয়তো এইচের স্থানটা পরিষ্কার হয়ে যাবে। এবার বলছি এইচ এবং জি এর মাঝখানে তিনজন আছে, ঠিক আছে। এবার দেখো আমি সাপোজ ধরো এইচকে আমি এখানে বসালাম, যেহেতু এটা প্রথম আমি ধরলাম এইচ ওখানে রয়েছে, আমি জানি না, তাহলে 1 2 3 এই জায়গায় দেখো আমার জি বসছে, এদিক থেকে 1 2 3 এই জায়গায় দেখো আমার জি বসছে। এবার আমি যদি এইচকে এখানে বসাই, সাপোজ ধরো আমি এইচকে এখানে বসাচ্ছি, তাহলে 1 2 3 জি কিন্তু বসতে পারছে না, কারণ এখানে এ চলে আসছে। সিমিলারলি আমি যদি এইদিক দিয়ে যাই 1 2 3, এখানে দেখো জি বসতে পারছে না, অলরেডি এ চলে আসছে, তার মানে আমার এইচ ওই ওপরে যেখানে প্রথমে বসিয়েছি ওখানেই বসবে, ঠিক আছে। সো এইচকে আমি বসাতে পেরেছি, এবং কী করবো, জিকে আমি এখানে বসাবো। ক্লিয়ার হলো? দেখো এইচের স্থান পরিষ্কার হয়ে গেল, তার সাপেক্ষে জি এরও স্থান কিন্তু আমার পরিষ্কার হয়ে গেলো। এগুলো সবই আমাদের হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে সেগুলো টিক মারতে ভুলবে না, নাহলে পরে কিন্তু আবার গুলিয়ে যেতে পারে। আচ্ছা, এবারে বলছে ই এর বাম দিকে দ্বিতীয় স্থানে সি বসে আছে। দেখো ইকে যদি আমি এখানে বসাই তাহলে তার বাম দিক কোন দিকে? এদিকে। এখানে কে বসছে? সি বসছে। এবার তুমি বললো স্যার আমি ইকে যদি এখানে বসাতাম অসুবিধা কী হতো? যদি তুমি ইকে এখানে বসাতে তাহলে ওর বাম দিক হতো এই দিকে। এদিকে দেখো সেকেন্ড লেফটে অলরেডি জি বসে আছে, মানে ইকে তুমি এখানে বসাতে পারবে না। তাহলে এই জায়গায় বসবে কে? এই জায়গায় একজনই বাকি আছে, সে হচ্ছে বি। তো এই জায়গায় আমার বিকে বসাতে হবে, কারণ এখানে বলেছিল এ থেকে, হ্যাঁ, এ থেকে এইচ পর্যন্ত 8জন লোককে নিতে হবে, তার মধ্যে বিও পড়ে, ঠিক আছে। দেখো সব কটা অ্যারেঞ্জমেন্ট আমার হয়ে গেল। এবার জিজ্ঞেসে কী করেছে, ডি এর ডান দিকে তৃতীয় স্থান, ডি এই যে তার ডান দিক, তার ডান দিক মানে কোন দিক? নিচের দিকে ডান দিক হবে। এইদিকে যেদিকে মুখ করে থাকে তার নিচের দিকে ডান দিক হবে। 1 2 3 কে বসে আছে? এফ বসে আছে। লাস্ট 3-4টে পয়েন্ট সলভ না করলেও আমরা এখানে অ্যান্সার পেয়ে যেতাম। এই দেখো এইটা হচ্ছে মুশকিল। তুমি এই যে বিকে বসাতে সময় নিলে, তুমি এই যে এইচকে বসাতে সময় নিলে, আমার কি দরকার ছিল বলো তো? আমিও তো বোকার মতো করলাম। আমার এইচ বসানোর দরকার ছিল না, আমার সি বসানোর দরকার ছিল না, আমার বি বসানোর দরকার ছিল না, আমাকে ডি আর এফ বলেছে। ডি আর এফ তো এখান থেকেই আমার ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ আমি এতটা সলভ করার দরকারই ছিল না। অ্যান্সার আমাদের কী হতো? এফ আমাদের অ্যান্সার হতো। ওই জন্য আমিও যে বোকামোটা করলাম, তোমরা পরীক্ষা হলে ওই বোকামোটা যেন করবে না। অলওয়েজ কোশ্চেন, প্রশ্নের দিকে তাকিয়ে সলভ করবে। এটা খুব ইম্পর্টেন্ট কি পয়েন্ট, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কি পয়েন্ট, ঠিক আছে। দেখো সময় বাঁচানোই তো আমার মূল উদ্দেশ্য পরীক্ষার সময়, তাই না? আমি কতটা পারছি জাহির করার জায়গা তো এক্সাম হল নয়। এক্সাম হলে কি আমি কতটা দ্রুত করে আসতে পারবো, তার জন্য তোমাকে অলওয়েজ কোশ্চেন্সের দিকে, আমি এক বিন্দু কী করেছিলাম, প্রশ্নটা থেকে তোমার এটা সরিয়েছিলাম। আমি চাইছিলাম যে তোমাদেরকে বোঝাতে, তো সেটা করতে গিয়ে কী হয়েছে, আমি আগেই সলভ করে ফেলতে পারতাম, মানে এফ আর ডি যেই বসিয়েছি সেই আমি বুঝতে পারতাম যে ডি এর থার্ড রাইটে বা থার্ড লেফটে কে আছে। কী বলেছে? ডি এর থার্ড রাইটে কে আছে, ডান থেকে তৃতীয়, তো অটোমেটিক্যালি এফ আমার অ্যান্সারই হয়ে যেত ওখানেই। ওকে, তো এনটিপিসি কী করছে, এরকম বড় বড় প্যারা দিচ্ছে, কিন্তু কোশ্চেন্স যখন দিচ্ছে তখন 2-3টে পয়েন্ট পড়লেই কিন্তু প্রশ্নের উত্তর বেরিয়ে যাচ্ছে, সেই জন্য সলভ করতে যাবে না। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের পয়েন্টে। আচ্ছা, পরের প্রশ্ন, এখানে একটা বিবৃতি এবং সিদ্ধান্ত দেওয়া রয়েছে, চলো নিজেরা ট্রাই করো। 30 সেকেন্ড টাইম দিলাম। ভেন ডায়াগ্রাম আঁকো, চটপট আঁকো, ঝটপট করো। বিবৃতি সিদ্ধান্তের প্রশ্ন কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতেও আগের বছরে প্রচুর পড়েছে, ঠিক আছে। ভেন ডায়াগ্রাম বেসড সিলোজিজম বলা হয় অ্যাকচুয়ালি একে। টাইম ইজ ওভার। চলো দেখো, কিছু সুতির কাপড় হচ্ছে সিল্কের কাপড়, ঠিক আছে। তো সুতিকে আমি ST বলে লিখছি, যেহেতু সুতি, এই সুতির কাপড় কি, কিছুটা সুতির কাপড় হচ্ছে সিল্কের কাপড়, তো SL বলে লিখছি, সিল্ক SL, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
সমস্ত সিল্কের কাপড় বলছে উলের কাপড়, ঠিক আছে, চলো একটু গাড়িটা চেঞ্জ করে নিই। সমস্ত সিল্কের কাপড় কি বলছে? উলের কাপড়, ইউ ফর উল, ঠিক আছে। নেক্সট কি বলছে? কোনো উলের কাপড় নাইলন নয়, ঠিক আছে, কোনো উলের কাপড় কি নয়? নাইলন নয়, ঠিক আছে, নাইলন নয়, কোনো উলের কাপড় নাইলন নয়, এই আমি কেটে দিলাম। নেক্সট কি বলছে? কিছু নাইলনের কাপড় পলিয়েস্টার, কিছু নাইলনের কাপড় কি? কিছু নাইলনের কাপড় হচ্ছে তোমাদের পলিয়েস্টার, পি ফর পলিয়েস্টার। এই হচ্ছে তোমাদের ড্রয়িং হবে, একটু পরিষ্কার করে আঁকার জন্যই বারবার তোমাদের মুছে আঁকছিলাম। এবার দেখো কি বলছে, সিদ্ধান্ত বলছে কিছু সুতির কাপড় নাইলনের কাপড় হয়। দেখো সুতির কাপড় মানে এসটি, সেই কাপড়টা বলছে নাইলনের কাপড় হয়, ডেফিনেটলি নয়। কারণ দেখো সুতির কিছু পার্ট, প্রথম কথা সুতির কিছু পার্ট দেখো সিল্কের ভেতরে আছে, আর পুরো সিল্কটা এই সবুজ সার্কেলের মধ্যে আছে, মানে উলের মধ্যে আছে। আর উলের সঙ্গে নাইলনের রিলেশন নেগেটিভ, এটা গেল সুতির একটা পার্টের কথা। সুতির আরেকটা পার্ট দেখতে পাচ্ছ, সেটা কোনো কিছুর মধ্যে নেই, কিন্তু সেই পার্টটার সঙ্গে নাইলনের রিলেশন এখানে বলা নেই। একটা পার্ট এই যে ভেতরে সুতির এসটির যে পার্টটা এসএলের ভেতরে আছে, সেই পার্টটার সঙ্গে নাইলনের রিলেশন নেগেটিভ, কারণ সেই পার্টটা এই গ্রিন পার্টের মধ্যে আছে, আর গ্রিন পার্টটার সঙ্গে এনের রিলেশন নেগেটিভ, এই যে ক্রস। সেই জন্য এইটা আমরা বলতে পারবো না, সো এটা আমাদের কেটে গেল। ক্লিয়ার হলো? এটা আমাদের কী হবে? এটা আমাদের পরিষ্কার কেটে গেল। নেক্সট বলছে কোনো সিল্কের কাপড় নাইলনের কাপড় হয় না। কোনো সিল্কের কাপড় নাইলনের কাপড় ডেফিনেটলি নয়, কারণ দেখো পুরো লাল রঙের সিল্কের যে সার্কেল, সেটা টোটালটা আছে সবুজ সার্কেলের মধ্যে, আর এই সবুজ সার্কেলটার সঙ্গে নাইলনের রিলেশন নেগেটিভ, তার মানে ডেফিনেটলি এটা আমাদের ঠিক। ওকে, কারণ যেহেতু ইউ এর সঙ্গে এন এর রিলেশন নেগেটিভ, আর যদি ইউ এর ভেতরে এসএল আছে, সেই এসএল এর সঙ্গেও এন এর রিলেশন টোটালি নেগেটিভ হবে। নেগেটিভ মানে কোনো সিল্ক, এসএল মানে সিল্ক, কী হবে না? নাইলন হবে না। পরিষ্কার? নেক্সট হচ্ছে কিছু সুতির কাপড় উলের কাপড় হয়। কিছু সুতির কাপড় বলছে উলের কাপড়, ডেফিনেটলি। দেখো এসটির কিছু পার্ট এই সবুজ সার্কেলটার মধ্যে ঢুকে আছে, এসটির এই পার্টটা, এই যে এই পার্টটা সবুজ সার্কেলের মধ্যে ঢুকে আছে, সো কিছু এসটি ডেফিনেটলি ইউ, কিছু ইউ ডেফিনেটলি এসটি। তো আমরা কী করবো? এই দুটো আমাদের কারেক্ট হচ্ছে, তো অ্যান্সার আমাদের কী হবে? 2 এবং 3 কারেক্ট। কোথায় আছে? এই যে এইটা আমাদের হবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখতে পাচ্ছি কেবল 2 এবং 3 এখানে অনুসরণ করছে। আবারও বলে দিচ্ছি প্রথমটা যাদের মাথায় ঢোকেনি, ঠিক আছে, দেখো কিছু সুতির দুটো পার্ট পাচ্ছি আমরা, একটা হচ্ছে এই পার্টটা, এই পার্টটা, ঠিক আছে, আর 2 হচ্ছে এই পার্টটা, বাকি পার্টটা। আমি কি দেখতে পাচ্ছি? যে এইটুকু পার্ট কিন্তু এনের সঙ্গে নেগেটিভ রিলেশনে আছে, কারণ এইটুকু পার্ট ইউ এর মধ্যে আছে, ইউ এর সঙ্গে এনের নেগেটিভ রিলেশন আছে। ইউ এর সবুজ সার্কেলের মধ্যে যা যা থাকবে সবার সাথেই এনের নেগেটিভ রিলেশন থাকবে। সো এসটির এইটুকু পার্ট, সুতির এইটুকু পার্ট ইউ এর মধ্যে আছে, সো এইটুকু পার্টের সঙ্গে এনের রিলেশন নেগেটিভ হবে। কিন্তু সুতির বাকি পার্টটার সঙ্গে এনের রিলেশন কী, সেটা নিয়ে এখানে কিছু বলা নেই। যেহেতু বলা নেই আমরা জানি না, আর জানি না মানে আমরা বলতে পারবো না, সেই জন্য এটাও কেটে যাবে। ক্লিয়ার হলো আমাদের কাছে? ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন একটা পাজল দিয়েছে, চলো নিজেরা সলভ করো। এটা একটু ইজি পাজলই আছে, তবুও প্রাথমিকভাবে যারা করছো তাদের প্রবলেম হতে পারে, সেই জন্য 40 সেকেন্ড টাইম দেবো। 6 জন ব্যক্তি আছে যারা বিভিন্ন অফিসে কাজ করে, এ থেকে এফ পর্যন্ত 6 জন ব্যক্তিকে নেওয়া হয়েছে, ওদিকে কে থেকে পি পর্যন্ত অফিসের নাম দেওয়া হয়েছে। 3 জন পুরুষ আছে, 3 জন মহিলা আছে, এবং তোমাকে পুরো ব্যাপারটা পড়ে সলভ করতে হবে। প্রশ্ন বলেছে কি, প্রশ্ন দিকে তাকিয়ে করবে, পি অফিসে কে কাজ করে, অর্থাৎ অফিসের নাম এবং তাতে কর্মরত ব্যক্তির নাম, এই দুটো রিলেশন খুব ইম্পর্ট্যান্ট। 30 সেকেন্ড ইজ ওভার। চলো 50 সেকেন্ড টাইম দেবো, 10 সেকেন্ড এক্সট্রা দিলাম, নিজেরা ট্রাই করো। এখনও যারা খাতা পেন না নিয়ে জাস্ট আমার সলিউশন অপেক্ষা করছো, তারা কিন্তু কোনোদিন নিজেরা করতে পারবে না, গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। 50 সেকেন্ড ইজ ওভার। দেখো অ্যান্সার তোমাদের বলছে ই হচ্ছে তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার বলছে। চলো দেখে নিই আমরা করে কি বলছে। বলছে বি হলো ই এর স্ত্রী, আমি তো আগের পার্টগুলো পড়িয়েছিলাম, তো বি হচ্ছে ই এর স্ত্রী, বি স্ত্রী, তাহলে ই স্বামী হবে, এবং ইনি কে অফিসে কাজ করেন, তাহলে বি কাজ করেন কে অফিসে। ওকে, নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে কোনো মহিলাই কিন্তু এল এবং পি অফিসে কাজ করে না, মহিলারা কিন্তু এল এবং পি এই দুটো অফিসে কোনো মহিলাই কিন্তু কাজ করেন না। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে ডি এর বোন হচ্ছে সি, ডি এর বোন হচ্ছে সি, তাহলে সি হচ্ছে মেয়ে,
এবং সে কে অফিসে কাজ করে, তাহলে সি কিন্তু কে অফিসে কাজ করে। নেক্সট বলছে এফ এম অফিসে কর্মরত, একদম পরিষ্কার বলে দিয়েছি এফ কিন্তু এম অফিসে কর্মরত। যখন লিখবে না তখন একই প্যাটার্নে লিখবে। আমি কি করছি, যিনি কর্মরত তার নিচে ব্রাকেটে যে অফিসে সে কাজ করছে সেইটার নাম রাখছি। এখানে যেমন দেখো এফ এর ক্ষেত্রেও আমি কিন্তু ব্রাকেটেই দিলাম, আমি কিন্তু ড্যাশ ট্যাশ দিয়ে দিলাম না, তাহলে কি হবে, গুলিয়ে যাবে কিন্তু। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যখন তুমি পাজল সলভ করবে, তুমি কী প্যাটার্নে লিখছো সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? কারণ তুমি যদি একই প্যাটার্ন বারবার ইউজ করো তখন বুঝতে পারবে না কোনটা অফিসের নাম, কোনটা রিলেশন বোঝাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার বুঝতে পারবে না, ঠিক আছে? এই ছোটো ছোটো পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি বকি বটে, কিন্তু কেন বকি সেটা পরীক্ষা হলে গিয়ে নিজে সলভ না করলে বুঝতে পারবে না যে এই কারণে দাদা এই কথাগুলো বলে, ঠিক আছে? চলো দেখো এরপর কি বলছে, ডি এল অফিসে কাজ করে, তাহলে ডি তো এল অফিসে কাজ করে, ওকে। এবার বলছে ও অফিসে কোনো পুরুষ কাজ করে না, মানে ও অফিসে কাজ করে মহিলা, তার মানে একজন মহিলা আছে যে ও অফিসে কাজ করে, ঠিক আছে? মহিলাই কিন্তু ও অফিসে কাজ করে, আচ্ছা ওকে গেল, ছাড়ো। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দুটো তিনটে চারটে, চারজন আমাদের এখানে বসেই গেছে, এবং আমি দেখতে পাচ্ছি মহিলা কাজ করে ও অফিসে, ঠিক আছে? মহিলা কাজ করে ও অফিসে, ভালো করে বুঝবে। অর্থাৎ আর ই তো মহিলা নয়, ও কিন্তু একজন মানে ও অফিসে একজন কাজ করে যে কিনা একজন মহিলা, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু ই তো মহিলা নয়, অথচ এখানে পাঁচজনের কথাই আছে আর একজন মহিলার কথা আছে, তার মানে ই পি অফিসে কাজ করে, তাই না? ওই জন্য আমার এখানে অ্যান্সার ই হচ্ছে। ভালো করে বুঝবে, এখানে পাঁচজনের অফিসই দেওয়া হয়ে গেছে, কিভাবে, চারজনের অফিস ডিরেক্ট দেওয়া হয়েছে, আর ইনডিরেক্টলি বলা হচ্ছে একজন মহিলা ও অফিসে কাজ করে, তার মানে ও অফিসে তো ই কাজ করতে পারে না, কারণ ই তো ছেলে, তার মানে ই বাকি আরেকটা অফিসে কাজ করবে, বাকি একটা অফিস কি পি এখানে বাকি আছে, ওই জন্য পি অফিসে কে কাজ করবে, ই কাজ করবে। ক্লিয়ার? দেখো আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্ন, চলো আমি তোমাদের টাইমার চালিয়ে দিচ্ছি, নিজেরা সলভ করো। জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবে? এটা একটু টাফ, এই প্যাটার্নটা যদি তোমরা খেয়াল না করো বা তোমাদের যদি আগে প্র্যাকটিস না থাকে এটা বুঝতে অসুবিধা হবে। এই প্যাটার্নটা ভালো প্যাটার্ন, অনেকদিন পরে পেলাম, এটা আইবিপিএসে আমি একবার পরীক্ষা দিয়েছিলাম সেই সময় পড়েছিল। চলো 40 সেকেন্ড টাইম দিচ্ছি, আর একটু টাইম দিচ্ছি, নিজেরা করো সলভ, ট্রাইটা করতে হয়। ওকে টাইম ইজ ওভার। দেখো কি রয়েছে সেটা বলে দিই তোমাদের, রয়েছে দেখো আমি বলে দিই প্রথমে, এটা হচ্ছে তোমাদের 7 কিউব মাইনাস 7 স্কোয়ার, 7 কিউব হচ্ছে 343 মাইনাস 7 স্কোয়ার মানে 49 করলে তুমি এটা পাবে। এটা হচ্ছে তোমাদের 6 কিউব মাইনাস 6 স্কোয়ার, এটা হচ্ছে তোমাদের 5 কিউব মাইনাস 5 স্কোয়ার, এটা হচ্ছে তোমাদের 4 কিউব মাইনাস 4 স্কোয়ার, তাহলে তার পরেরটা কী হবে, 3 কিউব মাইনাস 3 স্কোয়ার, 3 কিউব কত হয় 27, 3 স্কোয়ার কত হয় 9, 27 থেকে 9 বাদ দিলে কত হয় 18, 18 তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? এটা যদি কেউ না জানো আগে থাকতে তাহলে তার ক্ষেত্রে প্রবলেম হবে, ঠিক আছে? যে বললাম আমার পরীক্ষায় পড়েছিল, ওই সময় পরীক্ষার এক্সাম হলে বসে আমি আই ওয়াজ আনএবল টু ক্র্যাক ইট, ঠিক আছে? কিন্তু বাড়ি আসার পর যখন আমি ট্রেনে আসছি চিন্তা করতে করতে তখন দেখলাম ইজিলি ক্র্যাক হয়ে গেল। এই ধরনের প্রশ্নগুলো এরকমই হয়, অনেক সময় কি এক্সাম প্রেশারে বসে ক্র্যাক হয় না, কিন্তু যখন ফার্দার চিন্তা করো তখন দেখবে ক্র্যাক হয়ে যায়, ঠিক আছে? এটা অনেকবার হয়েছে, আমার সঙ্গেও হয়েছে অনেকবার। তারপরে দেখো এটা 249 কী হয়েছে, এটা 7 কিউব মাইনাস 7 স্কোয়ার করলে তোমার চলে আসবে 180, কীভাবে আসে তোমার 6 কিউব মাইনাস 6 স্কোয়ার করলে চলে আসবে, ঠিক আছে? 100 কী করে আসে, এই 100 দিয়েই আমি বুঝেছিলাম, 5 কিউব হচ্ছে 125 আর 5 স্কোয়ার হচ্ছে তোমাদের 25, 125 থেকে 25 বিয়োগ করলে দেখবে 100 আসবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এইটা দিয়েই ক্র্যাকটা করা যায়, বাকিগুলো এটা দিয়ে ক্র্যাক করার পরে বাকিগুলো বোঝা যায়। 48 কীভাবে আসছে, সেটা হচ্ছে তোমাদের 4 কিউব মাইনাস 4 স্কোয়ার, ঠিক আছে? তাহলে তার পরেরটা কী হবে, ডেফিনেটলি পরেরটা হবে তোমাদের 3 কিউব মাইনাস 3 স্কোয়ার, 3 কিউব করলে হয় তোমাদের 27, 27 মাইনাস 9 মানে আমাদের হবে 18, তাহলে অ্যান্সার আমাদের কী হবে 18 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ওকে চলো নেক্সট পরের প্রশ্ন, পরের প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন হবে। চলো এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, নিজেরা সলভ করো, 30 সেকেন্ড টাইম, এটা ইজি, একদম ইজি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় একদম ডেফিনেটলি পড়বে, আর একটা যখন নোটিশ বেরিয়েছে তখন বি সিরিয়াস,
যারা একটুখানি থিতু হয়ে গেছিলে, একটুখানি শান্ত হয়ে গেছিলে, তারা আবার চার্জড আপ হয়ে যাও, কারণ এবার কিন্তু পরীক্ষা হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে, ওকে, 30 সেকেন্ড ইজ ওভার। দেখো কি হয়েছে এখানে, বেসিক্যালি জে থেকে জে কত, জে আমাদের হচ্ছে, আমরা জানি জে হচ্ছে 10, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 24, এটা কত আমাদের, এটা হচ্ছে আমাদের 12, আর এটা আমাদের কত আমরা জানি 21, এটা আমাদের কত আমরা জানি 14, এটা আমাদের কত আমরা জানি 18। ঠিক আছে, কি হচ্ছে একদম বুঝতে পারছো আশা করি। দেখো জে থেকে এলে এসছে কী হয়েছে +2, এল থেকে এনে গেছে কি হয়েছে তোমাদের +2। ঠিক আছে, সিমিলারলি দেখো 24 থেকে 21 হয়েছে, তুমি দেখতে পাচ্ছ 24 থেকে আমার কি হয়েছে 21 হয়েছে। কি হয়েছে বলো তো, 24 থেকে 21 হয়েছে, কি হয়েছে -3 হয়েছে। দেখো 21 থেকে আমার 18 হয়েছে, সিমিলার দেখো -3 হয়েছে। তাহলে পরেরটা ক্ষেত্রে কি হবে, এখানে তোমাদের একটা হবে +2 আর আরেকটা তোমাদের কি হবে -3 হবে। ঠিক আছে, তাহলে +2 করলে দেখো এটা তোমাদের 14, 14 সঙ্গে +2, 14 সঙ্গে +2 করলে কী হয় 16 হবে, মানে পি হবে 16। ঠিক আছে, আর 18 থেকে -3 করলে হবে তোমাদের 15, মানে এখানে হবে তোমাদের ও। পিও কোথায় আছে, এই যে এইটা, দিস ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার, এটা আমাদের কারেক্ট অপশন। ঠিক আছে, আর এইটা কি করে এসছে দেখো, এখানে -1 এসছে, তারপরে এসছে তোমাদের এটা দেখো -1 আর এসছে তোমাদের 12, 4 থেকে তাহলে +8, -1 +8, তাহলে তারপর একটা -1 হবে, তাহলে 12 -1 করলে কত 11 হয়। এ দেখো 5 থেকে 4 কী করে এসছে -1, তারপর 4 থেকে 12 কী করে এসছে +8, তারপরটা আবার কী হবে -1 হবে, তারপর আবার কী হবে +8 হবে, অল্টারনেটিভ ফরম্যাটে। তো এখানে তোমাদের কী হবে 11, তাহলে এখানে হবে তোমাদের, তাহলে পিও এবং 11 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই দিস ইজ দ্য টার্ম হিয়ার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর নিচে পিডিএফ তোমাদের কিছুক্ষণ পরে দিয়ে দেওয়া হবে, অথবা কাল সকালে দিয়ে দেওয়া হবে, একবার ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ।